আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়তেছিলাম ফিজিক্সের। তো তাপগতিবিদ্যা অনেকটাই আমরা আগাইছি, আর কিছু ক্লাস আছে, তারপরে প্রথম অংশটা শেষ হবে। তো এই চ্যাপ্টারটা তাপগতিবিদ্যা কেন, তোমরা বুঝতে পারতেছো ইতিমধ্যে যে আসলে এই চ্যাপ্টারে আমরা তাপের গতি নিয়ে আলোচনা করতেছি। তাপের গতি নিয়ে আলোচনা করার কারণে চ্যাপ্টারটার নাম হচ্ছে তাপগতিবিদ্যা। অনেক ধরনের গতি নিয়ে আলোচনা করছি আর আগে আমরা, যেমন প্রথম পত্রের গতিবিদ্যা চ্যাপ্টার পড়ছি, ম্যাথও তোমরা পড়বা নবম অধ্যায় গতিবিদ্যা। হ্যাঁ, কিন্তু এখানে আর এই চ্যাপ্টারে আমরা তাপের গতি নিয়ে আলোচনা করতেছি। যাই হোক, তো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম মোলার আপেক্ষিক তাপ, এবং এখান থেকে তাদের মধ্যে সম্পর্ক সিপি এবং সিভি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুটার মধ্যে সম্পর্ক যেটা ছিল সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। এবং আমরা একটা গামার সাথে পরিচিত হয়েছি যে গামা ইকুয়াল সিপি বাই সিভি, মানে সিপি এবং সিভি দুটা রেশিও হচ্ছে গামা। এবং আমি তোমাদের মনে যদি করাই, তাহলে গামার যে মানগুলো আমরা পাইছিলাম এগুলো খুব ইম্পর্টেন্ট। এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান ছিল 1.67। এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক বলতে কি বোঝায়? পারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে গামার মান হচ্ছে এটা। এক পারমাণবিক বলতে বোঝায় যে হিলিয়াম, নিয়ন গ্যাস, এগুলা মানে একটা পরমাণু নিয়ে অণু হয়। এক পারমাণবিক দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান ছিল 1.4। দ্বিপারমাণবিক গ্যাস কি কি? দ্বিপারমাণবিক গ্যাস হচ্ছে তোমার অক্সিজেন, হাইড্রোজেন, মানে দুইটা পরমাণু দিয়ে একটা অণু হয় আর কি, দ্বিপারমাণবিক গ্যাস। বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তোমার গামা ছিল কত? গামা ছিল 1.33। বহুপারমাণবিক বলতে বোঝায় কি? কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, ওজোন গ্যাস, এই জিনিসগুলো হচ্ছে বহুপারমাণবিক। তো এই গামার মানগুলো মনে রাখতে হবে। তবে তোমরা একটা শর্টকাটও ফলো করতে পারো গামা বের করার। গামা বের করার শর্টকাট হচ্ছে গামা ইকুয়াল f প্লাস 2 বাই f। হ্যাঁ, f প্লাস 2 বাই r, যেখানে f দ্বারা বুঝাইছি আমি ডিগ্রিস অফ ফ্রিডম। আমরা প্রথম পত্রের, এটা বাংলা যদি বলি স্বাধীনতা মাত্রা, প্রথম পত্রের 10ম অধ্যায় যেটা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ওটার মধ্যে আমরা এটা এর সাথে পরিচিত হয়েছি। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম ছিল কত? তোমার 3। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম ছিল কত? 5। বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম কত ছিল? ছিল 6। তুমি যেখানে বসাও 3 প্লাস 2 বাই 3, তাহলে কত হবে? 5/3 মানে কত? 1.67। তারপর যদি তুমি আবার এটা বসাও দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যদি বসাও, তাহলে কত হবে? 5 প্লাস 2 বাই 5, কত হবে? 7/5, এই মানটা 1.4 আসবে। আবার বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে f এর মান তুমি 6 বসাও, 6 প্লাস 2 বাই 6, তাহলে কত হবে? 6 প্লাস 2, তাহলে কত? 8, 8/6, এটা কত? 4/3, 4/3 কত? 1.33। তো এটাও মনে রাখতে পারো, যদি তোমার এই ডিগ্রিস অফ ফ্রিডম মনে থাকে তাইলে তুমি এটা করতে পারবা। আচ্ছা, দেখো এটা মনে থাকে যাবে। আর আরেকটা জিনিস বলে রাখি যে যদি কোনো কোশ্চেনে নির্দিষ্ট কোনো পারমাণবিক গ্যাসের কথা বলা না থাকে, তাহলে আমরা ধরে নিব এটা বায়ু আর কি। বায়ুর ক্ষেত্রে আমরা 1.4 ধরে কাজ করতে পারি, কারণ বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে তার ম্যাক্সিমামই হচ্ছে তোমার কি দ্বিপারমাণবিক। তো 1.4 নিয়ে তুমি কাজ করতে পারো, ঠিক আছে? তো আমরা আজকে তোমার দুইটা পদ্ধতি আলোচনা করছিলাম, যে তোমার তাপগতীয় প্রক্রিয়া, চাপটা প্রক্রিয়ার মধ্যে দুইটা প্রক্রিয়া, সমচাপ আর একটা সমায়তন। আজকে আমরা সমষ্টি প্রক্রিয়া আলোচনা করব। তার আগে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে আমরা যে পড়ছিলাম, এই পর্যন্ত যা যা পড়ছি এটা একটু বিভিন্ন অ্যাপ্লাই দেখাই আর কি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল তোমাদের মনে পড়ে? dq সমান সমান du প্লাস dw। dq সমান সমান du প্লাস dw। এখানে dq, du আর dw কি তোমরা জানো? তো এটা হচ্ছে তাপ, এই তাপ শক্তি অন্তঃস্থ শক্তি পরিবর্তন হচ্ছে তোমার কৃত কাজ আর কি। তো এখানে এই du কে তুমি কি ভাবে লিখতে পারো? এই du কে তুমি অনেক ভাবে লিখতে পারো। আমরা দেখছি du কে তুমি লিখতে পারো ms dt। হ্যাঁ, মানে m হচ্ছে ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ, dt তাপমাত্রার পরিবর্তন, ms dt। আবার তুমি এটা লিখতে পারো dq সমান সমান তাপ শক্তি ইকুয়াল হচ্ছে mLf লিখতে পারো, যেখানে Lf হচ্ছে বরফ গলনের আপেক্ষিক উত্তাপ। এটা কখন অ্যাপ্লাই করতে হবে? যখন বরফ থেকে তোমার কি হবে? পানি হবে 0 ডিগ্রি, বরফ থেকে 0 ডিগ্রি পানি হবে, যেই তাপের কারণে সেই তাপটা dq সমান সমান লিখতে পারবা mLf। আবার এখানে তুমি লিখতে পারবা mLv। dq সমান সমান mLv কখন লিখবা? যখন তুমি 100 ডিগ্রি পানি 100 ডিগ্রি বাষ্পে কনভার্ট হবে, তখন dq হবে mLv। এখানে mv হচ্ছে পানি বাষ্পীভবনের আপেক্ষিক উত্তাপ। এগুলো আমরা পড়ছি, এগুলো মান আমরা জানি। যাই হোক, তারপর হচ্ছে তুমি লিখতে পারো dq সমান সমান ncp dt।
and CpdT, যেখানে n হচ্ছে তোমার মোল সংখ্যা কত মোল গ্যাস, Cp হচ্ছে স্থির চাপে মোলের আপেক্ষিক তাপ, আর dT তাপমাত্রা পরিবর্তন গত ক্লাসে আমরা পড়ছি dQ সমান n CpdT। আবার in case dQ এর জায়গায় n CpdT লেখা যায়, যাই হোক আবার du সমান তুমি সব জায়গায় লিখতে পারো এগুলা যে n CpdT du অন্তঃশক্তির পরিবর্তন ইকুয়াল হবে n into CpdT, যেখানে Cp হচ্ছে স্থির আয়তনের মোলের আপেক্ষিক তাপ, এটা আমরা গত ক্লাসে দেখছি প্রমাণ। আর dW সমান একটা এটা হচ্ছে তোমার কত PdV, ঠিক আছে। এই তো তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, এটাকে অনেক ভাবে তোমাদের অ্যাপ্লাই করা লাগবে, তো এগুলো তোমার যদি একসাথে থাকে তোমাদের জন্য সুবিধা হিসাব করতে। হ্যাঁ, যে dQ সমান যা কি লেখা যাইতে পারে, du সমান সব সময় লেখা যাবে এটা, যে NCPDT যে লিখছি du সমান স্থির আয়তনে যেমন কোনো কথা না, du সমান NCPDT তুমি ইন জেনারেল সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা যদি তোমার প্রয়োজন হয়, ঠিক আছে। তো আমরা এখন একটা প্রবলেম সলভ করব। এটা ছিল এরকম যে অন্তঃশক্তির পরিবর্তন নির্ণয় করবো আমরা জানি যে তাপমাত্রার পরিবর্তন হলে অন্তঃশক্তির পরিবর্তন হয়, আমি বলছিলাম যখন অন্তঃশক্তি পড়াইছিলাম। তো আবার তাপমাত্রা পরিবর্তন না হইলেও, অর্থাৎ তোমার সূক্ষ্ম তাপের কারণে তাপমাত্রা পরিবর্তন হয় না, তো তাপমাত্রা পরিবর্তন না হইলেও অন্তঃশক্তির পরিবর্তন হয়, একটা কেস ছিল সূক্ষ্ম তাপের কারণে। এই ধরনের একটা প্রবলেম এখন আমরা সলভ করব, ঠিক আছে। তো আমি বোর্ডটা হচ্ছে কোশ্চেনটা তুলতেছি, ঠিক আছে, তোমরা আমার সাথে তুলবা। তো শিক্ষার্থীরা তোমরা প্রবলেমটা একটু দেখো, বোর্ডে লেখা আছে, তোমরা খাতা তুলে ফেলতে পারো পজ করে। যে আমি বলি একটু শোনো, যে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম পানিকে ফুটালে 1672 167 সিসি সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার, যেটা বলো বাষ্পে পরিণত হয়। তো পানি বাষ্পীভবনের আপেক্ষিক তাপ, এটা আমরা জানি, এটা কোশ্চেন দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, যেটা দেওয়া আছে। আর কোশ্চেন হচ্ছে যে বাহ্যিক কৃতকাজ কত এবং অন্তঃশক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো কৃতকাজের ফর্মুলা আমরা জানি যে কৃতকাজ dW হচ্ছে কত P * dV। তো এখানে তোমাকে কি করতে হবে, প্রেসার তো বলা আছে, প্রমাণ চাপ যে মানটা আমাদের জানা, প্রমাণ চাপ কত তুমি SI একক হচ্ছে 1.013 × 10⁵ প্যাসকেল, আমরা দশম অধ্যায়ে পড়ছি। তাই আর আয়তনের পরিবর্তন তাহলে আমি কিন্তু কাজটা বের করতে পারবো, ঠিক আছে। যদি প্রেসার আর ভলিউমের পরিবর্তন দেওয়া থাকে তবে ইজিলি বের করা যায়। সলিউশনটা তোমরা এইভাবে করবা যে W কত P * dV, হ্যাঁ, P * dV, অর্থাৎ তুমি লিখতে পারো P * V2 - V1, হ্যাঁ, এখানে V2 - V1 ডাইরেক্ট লিখো। তো আয়তনের পরিবর্তন, তো এখানে V1 আদি আয়তন, সেটা হচ্ছে পানি, যে 1 গ্রাম পানি ছিল তার আয়তন, আর এখানে বাষ্প যখন হয়েছে তো তার আয়তনটা দেওয়া আছে কত 1672 সিসি। তো আমরা V1 টা বের করতে পারি। আমরা ছোটবেলায় পড়ছি যে যেহেতু ভর দেওয়া আছে, পানির রো আমরা জানি, তো ভর ঘনত্ব তার সাথে ভলিউম একটা সম্পর্ক আছে। তো V1 আমরা জানি m = কত, m = হচ্ছে ρV। তাহলে এখানে V সমান কত হবে, V = হবে তোমার m/ρ। তাহলে V1 মানে হচ্ছে তোমার পানির যে আয়তনটা, সেটা হচ্ছে তোমার m/, যদি তুমি ρ লিখো, m কত 1 গ্রাম, 1 গ্রাম মানে কত 10⁻³ কেজি, 3 কেজি। আর রো হচ্ছে আমরা জানি কত 1000 পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তো এটা কত আছে 10⁻6 পার মিটার কিউব, ঠিক আছে। তো সরি 10⁻6 মিটার কিউব। তো 10⁻6 মিটার কিউব, এটা মানে হচ্ছে তোমার 1 সিসি, হ্যাঁ, 1 সিসি মানে কিউবিক সেন্টিমিটার। আমরা জানো 1 সেন্টিমিটার কিউব সমান কত 10⁻6 মিটার কিউব। এটা আমি ভাঙা দেখাইলাম না, এগুলো ক্লাসে আমরা আলোচনা করছিলাম, আগে তোমাদের দেখাইছি। যাই হোক, তো এখানে P এর মান তুমি বসাই দিবা। P এর মান কত 1.013 × 10⁵ প্রমাণ চাপ যেটা, হ্যাঁ। আর V2 - V1, এখানে V2 কত, V2 হচ্ছে তোমার V2 হচ্ছে 1672 সিসি, ঠিক আছে। তাহলে V2 - V1 কত হবে 1672 - 1, কিন্তু সিসি তে রাখলে হবে না, কারণ এখানে যে চাপটা বসাইছি SI এককে, এটা কত প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। যেহেতু এটা SI একক, তাহলে এটাও তোমাকে SI একক মানে ভলিউমের একক তোমার মিটার কিউব বসাইতে হবে। তাহলে সিসি থেকে আমরা মিটার কিউব কিভাবে নেই, 10⁻6, আমরা জানি 1 সিসি = 10⁻6 মিটার কিউব। হ্যাঁ, তো আমরা এই 1 সিসির জায়গায় যেহেতু এটা সিসি তে আছে, তো কত 10⁻6 নিলে তো মিটার কিউব চলে গেল, এটা মিটার কিউবে এতটুকু সিসি, তার সাথে 10⁻6 গুণ করতে মিটার কিউব চলে গেছে। এখন যদি তুমি গুণ করো যে মানটা পাবে, সেটা হচ্ছে তোমার বাহ্যিক কৃতকাজ বের করবে আর কি, হ্যাঁ। তো 2 নাম্বারটা কিভাবে করব, 2 নাম্বারটা হচ্ছে অন্তঃশক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে, আমাকে বের করতে হবে। তাহলে du = হচ্ছে ওয়াট। তো du = আমরা যে ফর্মুলা শিখছি, তুমি বলতে পারো যে n/CpdT। তো এখানে না আমাদের Cp জানা নাই, ঠিক আছে, n ও জানা নাই, তো এই ফর্মুলা করতে পারবো না। যেহেতু আমি কাজ বের করে ফেলছি, অন্তঃশক্তি বের করার আরেকটা ফর্ম হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের জানা আছে dQ =
du প্লাস হচ্ছে কত dw। তো দ্যাট ইমপ্লাইজ dq যেহেতু তোমার পানি 100 ডিগ্রি পানি তোমার 100 ডিগ্রি বাষ্পে কনভার্ট বা বাষ্পে পরিণত হইছে, dq হচ্ছে তোমার mlv আর du টা আমাদের বের করতে হবে, আর dw একটু আমরা বের করছি, dw বা wb যেটাই বলো কিন্তু কাজ একই কথা। এখানে যে মানটা পাবা ওই মানটা বসাই দিবা, এই মানটা এখানে বসাই দিবা, ঠিক আছে। আর এখানে mlv যেটা সেটা হচ্ছে m এর মান কত, যদি 1 গ্রাম পানি এসে এককে বসাইতে হবে তাহলে কত হবে 10 to - 3। m এর মান কত হবে, যদি 1 গ্রাম পানি বাষ্প হইছে তার মানে 10 to - 3 কেজি, ঠিক আছে। তো 10 to - 3 আর lv হচ্ছে আমাদের কোশ্চেন দেওয়া আছে 2268000, তুমি যদি বসাই দাও এখানে du আর এখান থেকে যে মানটা পাইছিলাম এটা হচ্ছে dw এর মানটা এখানে বসাই দিবা, বসাই দিলে তুমি এখান থেকে যে du পাবা এটা হচ্ছে তোমার आंसर, ঠিক আছে। এটা হচ্ছে অন্তঃশক্তির পরিবর্তন, যে অন্তঃশক্তির পরিবর্তন প্লাস আছে তুমি বুঝবা কি বৃদ্ধি পাইছে আর মাইনাস আসলে হ্রাস পাইছে, এটা প্লাস আসবে, ঠিক আছে। তো এই ছিল সলিউশন। তো আমরা এখন পড়ব হচ্ছে তোমার কি বলে সমষ্ণ প্রক্রিয়া, যেমন এর আগে আমরা পড়ছিলাম তোমার ধ্রুব আয়তন বা সম আয়তন সমচাপ প্রক্রিয়া, আজকে এখন পড়বো আমরা সমষ্ণ প্রক্রিয়া। তার আগে আমি একটু রিমাইন্ড করে নিই আপনাদের, এটা মুছে ফেললাম। তো তোমরা তো বুঝলাম মাত্র যে প্রবলেমটা করলাম, এই প্রবলেমটার মধ্যে যে অন্তঃশক্তি পরিবর্তন আমরা পাইলাম, যেটা বলছিলাম তাপমাত্রা পরিবর্তন না হলে যে অন্তঃশক্তি পরিবর্তন হয় এটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে। অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হলে তো অন্তঃশক্তি পরিবর্তন হবেই, শুধু একটা কেসে তাপমাত্রা পরিবর্তন না হলে অন্তঃশক্তি পরিবর্তন হয়, সেটা হচ্ছে সুপ্ত তাপের কারণে যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে অন্তঃশক্তির পরিবর্তন হয় কোনো সিস্টেমের, ঠিক আছে। এখন আমরা তাপগতির যে প্রক্রিয়া ছিল চারটা প্রক্রিয়ার মধ্যে দুটো আলোচনা করা হয়েছে, আমি একটু রিমাইন্ড করে আপনাদের মনে করাইতেছি যে আমাদের ওখানে আমরা শুরু করার আগে দেখছিলাম তাপগতির স্থানাঙ্ক কি কি ছিল, প্রেসার ভলিউম টেম্পারেচার আর কত তাপ, মূলত ছিল তিনটা, তাই না। এই চারটার মধ্যে একটাকে ফিক্স রাখা, বাকিগুলো একটা যদি ফিক্স থাকে তাহলে অবশ্যই বাকিগুলো কি পরিবর্তনশীল হবে, এর উপর বেস করে চারটা প্রক্রিয়া ছিল। তো প্রথম যে প্রক্রিয়াটা ছিল আমাদের 1 নম্বর প্রক্রিয়াটা কি ছিল, সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়ায় আমরা কি করছিলাম, যে চাপ যেন ফিক্স থাকে, যে প্রক্রিয়ায় চাপ সিস্টেমের চাপ স্থির থাকে সেটা ছিল সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় আমরা কৃতকাজ পাইছিলাম কত, dw কত p * v2 - d1, যেটা বললাম এটা কিন্তু এরকমই ছিল সমচাপ। তো p * v2 - d1 অথবা তুমি pdv লিখতে পারো, এখানে চাপটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তারপর তাপগতির প্রথম সূত্র যেটা ছিল dq = du + dw, এটা পুরোটাই থাকবে, হ্যাঁ। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে dq du dw সবগুলোর মানে কি থাকবে, ঠিক আছে। আর এরপরে ছিল সম আয়তন প্রক্রিয়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখি, সেটা হচ্ছে যেমন dw = pdv, এটা আমরা ইন্টিগ্রেট করে এটাও পাইছিলাম যে কত nr/dt, হ্যাঁ nr/dt। সমচাপ প্রক্রিয়া তুমি pdv বলতে পারবে, nr/dt বলতে পারবে, ঠিক আছে। মানে এখানে লিখলে nr t2 - t1, t2 - কত t1 শেষ মাইনাস আদি, যাই হোক। তো সম আয়তন প্রক্রিয়ায় কি ফিক্স থাকে, আয়তন ফিক্স থাকে, তাহলে v ফিক্স, তাহলে del v0, তাহলে pt আর q এগুলো পরিবর্তনশীল হবে। তো যাই হোক, এখানে যদি del v0 হয়, del v অথবা dv, সমায়তন প্রক্রিয়ায় dv হচ্ছে 0, মানে আয়তন পরিবর্তন শূন্য, এইজন্য এই ক্ষেত্রে কাজটা dw কত ছিল 0। এই প্রক্রিয়ায় কৃতকাজ শূন্য, আর এই প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে p * v2 - d1। এই সমায়তন প্রক্রিয়ায় কোনো কৃতকাজ হবে না। কেন হবে না? কারণ এখানে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। কারণ গ্যাসের ক্ষেত্রে কোন সিস্টেমের ক্ষেত্রে কৃতকাজ বলতে আমরা বুঝবো যে আয়তন পরিবর্তন হবে, আয়তন বাড়বে আর কি কমবে, কারণ এখানে ভলিউম চেঞ্জ হইতে হবে। যেহেতু ভলিউম চেঞ্জ সমায়তন প্রক্রিয়া নাই, এজন্য কাজটা কি শূন্য। আর এই প্রক্রিয়া তাপগতিবিদ্যার পদসূত্রটা দাঁড়ায় কি, dq = du + dw, যেহেতু dw এর মান 0, এই পার্টটা লিখতেছি না। অর্থাৎ তাপগতির পদসূত্রটা সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে দাঁড়ায় dq = du। তো এখানে একটা মাঝে মধ্যে যে আসে অনুধাবনমূলক কোশ্চেন আসে যে সম আয়তন প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ পুরোটাই কি অন্তঃশক্তি বৃদ্ধিতে কাজ করে, কারণ এখানে কোনো বাহ্যিক কৃতকাজ হয় না। বাহ্যিক কৃতকাজ কিভাবে হবে, কারণ সিস্টেমের এখানে যে পিস্টনটা এটা ব্লক করা, তো আটকানো, ঠিক আছে। তুমি যদি এখানে তাপ দাও, এটা প্রসারিত হতে পারতেছে না। তুমি কি করতেছে, তাপটা জাস্ট গরম হওয়ার জন্য বা অন্তঃশক্তি বৃদ্ধি করার জন্য কাজ করতেছে, ঠিক আছে। তো যদি অনুধাবনে আসে যে সম আয়তন প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপের পুরোটাই তোমার
অন্তত শক্তি বিধিতে কাজ করে, তুমি যদি ব্যাখ্যা করো এইভাবে বলে দিবা যে আয়তন শূন্য, আয়তন পরিবর্তন শূন্য, আয়তন যদি ফিক্স থাকে এখানে কিন্তু শূন্য, এই জন্য সরবরাহ পুরোটাই কি অন্তত শক্তি বিধিতে কাজ করে। ওকে, এই ছিল আমাদের দুটা প্রক্রিয়া। দেন আসলে এখন করবো আমরা সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া এটাকে ইংলিশে বলে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল, আইসো মানে সম, থার্মাল মানে কি উষ্ণ, সমান উষ্ণ। তো লিখো সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল, আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস। তো সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে? আমি তো বললামই নামের মধ্যেই তোমার সংজ্ঞাটা আছে, সমান উষ্ণতা। তো তোমরা লিখে ফেলো, আমি মুখে বলি। যে প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ার সংজ্ঞা বলতেছি, যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা, যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা ধ্রুব থাকে, যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের তাপমাত্রা ধ্রুব থাকে ওই প্রক্রিয়াকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। তো এখানে তাপমাত্রা যদি ধ্রুব থাকে তাহলে তাপমাত্রা পরিবর্তন ডিটি ইকুয়াল 0, ঠিক আছে? ডিটি ইকুয়াল 0 মানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে কি শূন্য। এবার কিভাবে তাপমাত্রা পরিবর্তন আসলে শূন্য রাখা হয় এটা একটু দেখাই। যদি বলি সমষ্ণ প্রক্রিয়ায় কিভাবে একটা সিস্টেমের তাপমাত্রা তোমার স্থির রাখা হয় বা তাপমাত্রা পরিবর্তন কিভাবে শূন্য থাকে, যেমন এই সিস্টেমের এটা হচ্ছে তোমার একটা ফ্রিকশনলেস পিস্টন, মানে ঘর্ষণ পিস্টন। এখানে সিস্টেমের গ্যাস, আমরা এখানে যদি এরকম করা হয় যে এই পিস্টনটাকে যদি মুভ করাতে পারি তাহলে তো কাজ হবে। এখন আমি যদি সিস্টেমটা মানে এই পিস্টনটাকে যদি উপরে উঠাই বা উপরে না, আগে আমি নিচে নামাইলাম, মনে করো পিস্টনটাকে আমি চাপ দিয়ে নিচে নামাইলে কি হঠাৎ করে যদি নামাই তাহলে ভিতরে তোমার তার তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে, কারণ তাপ শক্তি বেড়ে যাবে, ঠিক আছে? কারণ তাদের মধ্যে ছোটাছুটি বৃদ্ধি পাবে, যে অণুগুলা তাদের মধ্যে ছোটাছুটি বৃদ্ধি পাবে, তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে। এখানে তোমার তাহলে কি হবে, তাপ উৎপন্ন হবে, তাই না? তাপ উৎপন্ন হলে তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে। তাপমাত্রা চেঞ্জ হঠাৎ যদি আমি নামা ফেলি, তাপমাত্রা চেঞ্জ হলে তো সমানুষ্ঠ হলো না। তাহলে কাজটা কিভাবে করা যায়? এই কাজটা আস্তে আস্তে করতে হবে, এই কাজটা ধীরে ধীরে করতে হবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ধীরে ধীরে, ঠিক আছে? আমি যদি এই পিস্টনটাকে ধীরে ধীরে নিচে নামাই তাহলে তার যতটুকু আয়তন কমলো, তো এখানে আয়তন কমার কারণে তার এখানে এই একটু সংকুচিত হয়ে গেল গ্যাসটা। তো এখানে যে তাপ উৎপন্ন হবে এই তাপটা আস্তে আস্তে পরিবেশের সাথে মিশে যাবে, পরিবেশে এটা দিয়ে দিবে এই সিস্টেমটা তাপটা। অর্থাৎ এই তাপটা যদি দিয়ে দেয়, যে তাপটা বেড়ে গেছে এই তাপটা যদি পরিবেশে সে দিয়ে দিতে পারে তাহলে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হবে না। এই জন্য এই সমষ্ণ প্রক্রিয়াকে বলা হয় এটা একটা ধীর প্রক্রিয়া, অর্থাৎ আস্তে আস্তে এটার ভলিউম চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এখানে তাপ ছেড়ে দিয়ে তাপমাত্রাটা কনস্ট্যান্ট রাখে এইভাবে, ঠিক আছে? আবার উল্টাভাবে যদি আমি বলি, যেমন যদি এটাকে তাপ দেওয়া হয়, ঠিক আছে, যদি আমি এইখানে ভিতরে যদি তাপ দিই, তো তাপ দিলে তো এখানে তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা। তো তাপমাত্রা বাড়বে না কখন? যদি এই পিস্টনটা উপরে উঠে, অর্থাৎ এমন ভাবে যদি এটাকে প্রসারিত হতে দেওয়া হয় যে তোমার এই তাপটা, অতিরিক্ত তাপটা প্রশমিত হয়ে যাবে, অতিরিক্ত তাপটা সিস্টেমে প্রশমিত হয়ে যাবে, যেন তাপমাত্রা কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ যদি আয়তন বৃদ্ধি পাইলে অতিরিক্ত তাপটা তখন কাজে কনভার্ট হয়ে যাবে, যেন আমার এই সিস্টেমের অন্তঃশক্তির উপর কোনো প্রভাব না পড়ে, মানে তাপমাত্রা কোনো পরিবর্তন না হয়, এমন ভাবেই এটাকে প্রসারিত করতে হবে। এটাও করতে হবে কি ধীরে ধীরে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়, তাইলে তাপমাত্রা পরিবর্তন হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন এই প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য লিখবো। বৈশিষ্ট্য, হ্যাঁ, এখানে সবকিছু থাকবে। এক নম্বর হচ্ছে যেটা লিখলাম মাত্র, ডিটি ইকুয়াল কত 0, মানে ডিটি ইকুয়াল 0 মানে কি, তার তাপমাত্রা স্থির, সমানুষ্ণ তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির মানে কি, ডিটি ইকুয়াল 0। তাপমাত্রা যদি স্থির হয় তাহলে তার অন্তঃশক্তির কোনো পরিবর্তন হবে না। আমি বলছিলাম যে অন্তঃশক্তি যখন অন্তঃশক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর ডিপেন্ড করে। যেহেতু ডিটি 0, তাহলে অন্তঃশক্তির পরিবর্তন ডি ইকুয়াল কত 0, এটা একটা বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে তাপগতিবিদ্যা প্রথম সূত্র তাহলে কি দাঁড়াবে, যদি ডিউ 0 হয়, আমরা তো জানি ডিকিউ সমান ডিইউ প্লাস কত ডিডব্লিউ। তাহলে এখানে ডিইউ যদি 0 হয়, এটা যদি 0 হয়ে যায়, তাহলে ডিকিউ সমান কত হবে, ডিকিউ সমান হবে ডিডব্লিউ। তো এখানেও একটা কোশ্চেন হইতে পারে এরকম যে সমষ্ণ প্রক্রিয়ায় যে তাপ সরবরাহ করা হয় ওই তাপটা পুরোটাই কাজ করে কি
পুরোটাই কাজ করে তোমার বহিস্থ কাজ সম্পাদনে। আমি যে তাপটা সরবরাহ করবো সিস্টেমে, এটা পুরোটাই কাজ করবে বহিস্থ কাজ সম্পাদনে। হ্যাঁ, এটা আয়তন বৃদ্ধি পাবে অথবা আয়তন কি হ্রাস পাবে। যদি তাপ সরবরাহ করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ গ্যাসের উপর গ্যাস নিচে কাজ করবে। ডিডব্লিউ যদি পজিটিভ হয় গ্যাস নিচে কাজ করবে, এগুলো আমরা আগে বলছি। আবার যদি তাপ বের করে নেওয়া হয় তাহলে গ্যাসের উপর পরিবেশ কাজ করবে, তখন ডিডব্লিউ কি নেগেটিভ। যাই হোক, তো এখানে তিনটা জিনিস গেল। 4 নাম্বার এটা লিখবো, সেটা হচ্ছে এটা একটা ধীর প্রক্রিয়া। ধীর প্রক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন ধীর প্রক্রিয়া কথা থাকে তাহলে বুঝবা যে এটা সমষ্টি প্রক্রিয়া। তো দেন 5 নাম্বার হচ্ছে বয়েলের সূত্র মেনে চলে। এই প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। বয়েল কেন আসলো? এখানে মানে বয়েলের সূত্র কোনটা চলে? পিবি ইকুয়াল কনস্ট্যান্ট, মানে অ্যাপ্লাই হচ্ছে P1 V1 ইকুয়াল কত? P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। বয়েল আসছে কারণে তাপমাত্রা ফিক্সড, তাপমাত্রা কনস্ট্যান্ট। তো তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে প্রেসার ভলিউম কি? তো ভলিউম বাড়লে প্রেসার কি কমে, আবার ভলিউম কমাইলে প্রেসার কি বাড়ে। তো এই জন্য এই বয়েল কথাটা এখানে বয়েলের সূত্রটা এখানে আসছে। তো সমষ্টি প্রক্রিয়া বয়েলের সূত্রকে মেনে চলে। এই ছিল আমাদের সমষ্টি প্রক্রিয়ার সংজ্ঞা আর বৈশিষ্ট্য। এখন আমরা সমষ্টি প্রক্রিয়ায় কৃত কাজ বের করব। সমষ্টি প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্টি প্রক্রিয়ায় কৃত কাজ, মানে বের করবো কৃত কাজ পরিবর্তন, সমষ্টি পরিবর্তনে। যেমন আমি যদি প্রেসার ভলিউম তোমার চেঞ্জ হয় তাহলে কি এখানে বহিস্থ কাজ হচ্ছে, এই কাজটা আমরা বের করবো আর কি। তো এখানে আমরা জানি ডিডব্লিউ ইকুয়াল কত? পি ইনটু ডিভি। এখান থেকে আমরা বের করবো প্রেসার ভলিউম গুলো জানা থাকলে ইজিলি এখান থেকে বের করা যায়। কিন্তু এখানে যেহেতু পি কনস্ট্যান্ট, তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট, তো আমি পিটাকে টেম্পারেচার ফর্মে নিয়ে যাবো আর কি। জিনিসটা এরকম যে তোমার সিস্টেমে গ্যাস আছে, আচ্ছা পি আমরা জানি পিবি ইকুয়াল আদর্শ গ্যাস, পিবি ইকুয়াল কত? আদর্শ গ্যাস সমীকরণ পিবি ইকুয়াল এনআরটি। তো এখানে পি হচ্ছে বি একটা ফাংশন। তো আমি এই পিটাকে বের করব এরকম ভাবে যে এনআরটি বাই কত? ভি, মানে পি কে ভি এর মাধ্যমে প্রকাশ করলাম আর কি। তো এখানে কত আসবে? এটা ইন্টিগ্রেশন মাধ্যমে লিখলে এভাবে লিখতে হয়, তাই না? আচ্ছা যাই হোক, এখানে ইন্টিগ্রেট দিলাম। আচ্ছা এটা নিচের লাইনে দেই ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, এর নিচে কত? তোমার পি ডিভি। তো ডিডব্লিউ এটাকে ইন্টিগ্রেট করে আমরা ডব্লিউ লিখে দিই, এটা আমরা বের করব। ইকুয়াল পি ইকুয়াল কত? এনআরটি বাই ভি, এটা হচ্ছে তোমার কত? ডিভি। তো এখানে ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা হইতেছে, তার মানে ভি বাদে বাকিগুলো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। এনআরটি নি কনস্ট্যান্ট আর পি তে প্রক্রিয়া কনস্ট্যান্ট থাকে। তো এনআরটি নিয়ে আসো, এনআরটি বাইরে নিয়ে আসো, তাহলে কত হবে? 1/v ইনটু কত? ডিভি। তো ইন্টিগ্রেশন শুরু করলে ফর্মুলা তোমার 6 মানে ম্যাথে 10.7 10 মানে যোগজীকরণ চ্যাপ্টার 6 হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল হচ্ছে কত? তোমার ln x। তাহলে 1/v dv এটাকে ইন্টিগ্রেট করলে হবে ln v, কত হবে? এনআরটি ln v ইন্টিগ্রেট করা হয়ে গেছে। এখন আয়তনটা চেঞ্জ হইছে, আদি আয়তন ছিল মনে করো v1, এর কত? v2। যেমন আদি আয়তন তার কাজ শূন্য, পরে কাজ হচ্ছে w, ইন্টিগ্রেট করবে w পাইছি আমরা। এখানে কত হবে? v1 শেষ আয়তন, এখানে কত হবে? এটা হচ্ছে তোমার v2, কত হবে? এটা v1, এটা কত? v2। জিনিসটা আমি ক্লিয়ার করে লিখি, এনআরটি ln v, v1 থেকে কত? v2 যদি বসায় দাও তাহলে কত আসবে? nRT ln আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ln v2 মাইনাস কত? ln v1। তো nRT ln ছোটবেলায় পড়ছো ln m মাইনাস ln n, বিয়োগ থাকলে ভাগ আকারে লিখি, যোগ থাকলে গুণ আকারে লিখতে হবে। এটা তো জানি অপারেটরের ফাংশন। এখানে v2 কত হবে? v2 বাই v1। তো w ইকুয়াল ডাইরেক্ট ফর্মুলা আর কি, nRT ln v2 বাই v1। সমষ্টি প্রক্রিয়ায় শুধুমাত্র তুমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা ডাইরেক্ট, যে সমষ্টি প্রক্রিয়া কৃত কাজ w ইকুয়াল nRT ln v2 বাই v1, যেখানে m হচ্ছে ওই সিস্টেমে কত মোল গ্যাস আছে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস দ্রবক যার মান আমরা জানি 8.314, আর টি হচ্ছে তোমার কি টেম্পারেচার বা যে তাপমাত্রা, মানে ওই সিস্টেমের টেম্পারেচার ফিক্সড, ওই ফিক্সড টেম্পারেচারটা। আর v2 হচ্ছে আমরা যেখানে কাজ সম্পাদন করা হয়েছে সংকুচিত অপসারিত, এই v2 টা হচ্ছে শেষ আয়তন, v1 হচ্ছে আদি আয়তন। তো যেহেতু এটা সমষ্টি করে যেহেতু বয়েলের সূত্র মানে আমরা জানি যেহেতু P1 V1 ইকুয়াল কত? P2 V2। তো এখানে ভলিউম কথাটা না থেকে কোশ্চেনে চাপ দিয়েও বলতে পারে, তো এটা ডাইরেক্ট চাপও তুমি এখানে কনভার্ট করতে পারো। কিভাবে? আমরা যদি V2 বাই V1 লিখি তাহলে কত হবে? P1 বাই P2 ইকুয়াল কত? V2 বাই V1। অর্থাৎ এই কাজের ফর্মুলাটা এভাবে লেখা যেতে পারে, W ইকুয়াল nRT ln কত? V2 বাই V1 এর জায়গায় কত লেখা যাবে? P1 বাই P2। তাহলে ওই প্রক্রিয়ায় যদি তুমি
আয়তন রেশিও না দেখে তুমি চাপের রেশিও জানো তাও তুমি কাজ বের করতে পারো। ঠিক আছে, এই ছিল আমার সমষ্টি প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলা। তো এটা যেন মনে থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, W = nRT ln V2 / V1 সমষ্টি প্রক্রিয়ার কৃতকাজ। তো আমরা এখন একটা প্রবলেম সলভ করব সমষ্টি প্রক্রিয়ার কৃতকাজের। ঠিক আছে, আরেকটা কথা এখানে বলে রাখি, যদি PV গ্রাফ আঁকা হয়, P বনাম V সমষ্টি প্রক্রিয়ার P বনাম V গ্রাফ যদি আঁকি, এরকম মনে করো ভলিউম বাড়ছে, প্রেসার কি কমছে, তাহলে গ্রাফটা এরকম হবে, ভলিউম বাড়লে প্রেসার যদি কমে সমষ্টি প্রক্রিয়া। তাহলে আমি যদি বলি কৃতকাজ কত, আমি তো তোমাদের পড়াইছিলাম যে P বনাম V গ্রাফের যদি তোমার এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করা হয়, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই কার্ভের নিচে যদি এটা এরিয়া তুমি বের করো, তাহলে তুমি কি পাবা, কৃতকাজ পাবো। এখানে যে আমরা বের করছি যে nRT ln V2 / V1, এটা আসলে কি এই এরিয়াটাই মিন করে, অর্থাৎ এই PV গ্রাফের এরিয়া বের করলে যে মান আসবে, ডিরেক্ট ফর্মুলা সূত্র যেটা করলে কি ওই একই মান আসবে। ঠিক আছে, তো এই পর্যন্তই আমরা সূত্রটার প্রমাণ গেল। দেন আমরা এখন একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে, আমি প্রবলেমটা এখন বোর্ডে লিখবো। শিক্ষার্থীদের বোর্ডে প্রবলেমটা লেখা আছে, দেখো আমি একটু বলি। ওকে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 160 গ্রাম হাইড্রোজেনকে সংকুচিত করে ধীরে ধীরে আয়তনের 1/4 পরিণত করতে, এক নম্বর কোশ্চেন হচ্ছে কৃতকাজ কত। মানে এই কাজটা করতে যেহেতু ধীরে ধীরে কথা বলা হয়েছে, তুমি বুঝিয়ে দিতে পারতেছো যেটা কি প্রক্রিয়া। আয়তন 1/4 পরিণত করতে কৃতকাজ কত। দুই নম্বর কোশ্চেন হচ্ছে প্রাথমিক চাপ স্বাভাবিক চাপ হলে চাপের পরিবর্তনটা কত। হ্যাঁ, মানে চাপের পরিবর্তন কত হয়েছে, যেহেতু তোমার আয়তন 1/4 করা হয়েছে, তো আয়তনের পরিবর্তন হতো, চাপের পরিবর্তন হবে যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট। তো কিভাবে করবা আমি বলে দিই ফর্মুলাটা, তো নিজেরা করে ফেলতে পারবো, অনেক ইজি সলিউশন। এক নাম্বারটা হচ্ছে কৃতকাজ। তো যেহেতু আমি বুঝতে পারছি এটা সমষ্টি প্রক্রিয়া, সমষ্টি প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলা কি, W = nRT ln V2 / V1। তো যেখানে n হচ্ছে তোমার কি মোল সংখ্যা, কোশ্চেনে বলা আছে যে 160 গ্রাম হাইড্রোজেন, তাহলে তার মোল সংখ্যা কত হবে, n কত হবে তোমরা বলো, n কত হবে, n হবে কত, মোল সংখ্যা কিভাবে বের করে, গিভেন বাই নোন, যেটা দেওয়া আছে কত 160 হাইড্রোজেনের। আর আমরা জানি হাইড্রোজেনের তোমার আণবিক ভর কত 2, তো নিচে লিখবা কত 2, তো 160/2 তাহলে কত হবে 80। হ্যাঁ, তো এখানে 80, তো n ইকুয়াল এভাবে লিখো, W বাই n চলে গেলে এভাবে লিখে আসছে হয়তো, বা G বাই m এভাবে লিখে। তো 160/2 80 মোল সংখ্যা, অর্থাৎ 80 মোল হাইড্রোজেন আছে ওই সিস্টেমে। তো যাই হোক, আর হচ্ছে আমরা জানি সার্বজনীন গ্যাস কার্বন কত 8.314 জুল পার কেলভিন পার মোল। আর টেম্পারেচার T, এটা বলা আছে কোশ্চেনে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে এটা ফিক্সড টেম্পারেচার, তাই না। 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে, 300 কেলভিন, অবশ্যই কেলভিন তাপ বানাইতে হবে, তাই না, 300 কেলভিন। তো গেল nRT V2 / V1। তো কোশ্চেনে বলছে কি আয়তনের 1/4 পরিণত করা হয়েছে, তার মানে V2 / V1 টা কত হবে, আয়তন বাড়ছে না কমছে, কমছে, তাহলে V2 / V1 টা হবে 1/4 করে আয়তন তো কমে, তাহলে V2 / V1 টা হবে তোমার কত 1/4, তাই না। তো মানে এটাকে সংকুচিত করা হয়েছে, এটাকে কি করা হয়েছে, এই সিস্টেমটাকে সংকুচিত করা হয়েছে, তার মানে পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে। এই ক্ষেত্রে কাজটা দিলে অ্যানসারটা নেগেটিভ আসবে। ঠিক আছে, তোমরা করে দেখো অ্যানসারটা নেগেটিভ আসবে। তো কত হবে, n এর মান বসাবা, r এর মান বসাবা, t এর মান বসাবা, ln কত হবে V2 / V1, তো এটা 1/4, তো ln 1/4 মানে নেগেটিভ, ঠিক করলে যেটা আসবে মাইনাস সামথিং জুল আসবে। তো এটাই হচ্ছে তোমার কি কৃতকাজ। এক নাম্বার, যেহেতু কাজটা নেগেটিভ, তার মানে এখানে কি করা হয়েছে, কি করছে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, এটাই বুঝলাম আমরা ক্লাস ছোটবেলায় পড়ছি যে ক্লাস হলে কি হয়, আসলে কি হয়। দেন দুই নাম্বার প্রাথমিক চাপ স্বাভাবিক চাপ হলে চাপের পরিবর্তন কত। তো চাপের পরিবর্তন কিভাবে বের করব, এখানে আয়তনের পরিবর্তন দাও, চাপের পরিবর্তন বের করতে হবে। যেহেতু সমষ্টি প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে, তাই আমি চাপের সাথে আয়তন সম্পর্কে আমরা জানি কি P1 V1 ইকুয়াল কত P2 V2। বলতে প্রাথমিক চাপ স্বাভাবিক চাপ, তার মানে যখন আয়তন চেঞ্জ হয় না তখন চাপ ছিল তোমার কত 1 অ্যাটমসফিয়ার, অথবা তুমি যদি বলো এসআই এককে 1.013 × 10⁵ প্যাসকেল, যেটাই বলো। আর শেষ চাপটা বের করতে হবে, P2 টা বের করতে হবে। P1 ধরলাম, এটা P1 আমি ধরলাম অ্যাটমসফিয়ারে ধরি হিসাবে সুবিধার্থে, 1 অ্যাটমসফিয়ার 1 চাপ, কোনো সমস্যা নাই আমার এখানে বসাইলে, কারণ এক জাতীয় রাশি। তো এখানে V1 আমরা জানি তোমার কত V2 / V1, এটা হচ্ছে V2 / V1, এটা হচ্ছে 1/4, তাই না। আর আমাকে বের করতে হবে কত P2 টা কত, তাই না। আচ্ছা, অথবা তুমি এভাবে লিখতে পারো যে V1 যদি তোমার কি হয়, V1 যদি x হয় তাহলে V2 কত হবে, V2 হবে x/4, বসাই দিতে পারো, কোনো সমস্যা নাই। যদি এমনিও বসাও, আগে ছিল x, পরে কি 1/4 হয়েছে x/4। দেখো P1 কত 1 অ্যাটমসফিয়ার, V1 কত ধরলাম x, আর P2 আমরা বের করব, V2 কত হবে x/4। এই x কাটাকাটি গেলে P2 কত হবে, P2 হবে 4 অ্যাটমসফিয়ার 480 m। ঠিক আছে, প্রেসার 4 অ্যাটমসফিয়ার, মানে এখানে তোমার চাপের পরিবর্তন দিলে কত হলো, চাপ যেহেতু আয়তন কমে গেছে চাপ বাড়বে, তাহলে del P ইকুয়াল কত হবে, তাহলে P2 -
T1 চাপের পরিবর্তন কত হবে 4 atmospheric pressure minus 1 atmospheric pressure কত হবে 3 atmospheric pressure এতটুকু চাপ কমে গেছে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের তোমার সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা তো শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে কি করবা বই দেখবা পাশাপাশি আবার ভিডিওটা দেখতে পারো প্রয়োজন হইলে যদি খাতা টুকে রাখো পরবর্তীতে ক্লাসে দেখাইলা আমার সাথে যোগাযোগ করলেও হয়তো আমি চেষ্টা করবো আর কি তো যাই হোক আমি আজকে ক্লাসে যা পড়লাম একটু আবার রিভিউ করি আমরা ফার্স্টে তাপগতিক পদ্ধতিতে বিভিন্ন টার্ম ডিকিউ ডিইউ ডিডব্লিউ কিভাবে কিভাবে লেখা যায় এটা আলোচনা করছি দেন প্রবলেম সলভ করছি দেন আমরা সমষ্ণ প্রক্রিয়া এবং এই সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ নিয়ে আলোচনা করছি ঠিক আছে আর আর কিছু বলার এখানে নাই যদি ক্লাস শুরু হয় আর হয়তো অনেক প্রবলেম সলভ করাবো এই পর্যন্তই শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো আল্লাহ তোমাদের ভালো রাখুক আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম